শুধু মেয়েরা ওর প্রতি অ্যাট্রাক্টেড হয় এটা না। ইভেন ছেলেরাও ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়। ওকে অনেক সমকামী লোক ওকে অনেক পছন্দ করে এবং অনেক প্রপোজাল দিয়েছে এটা আমি দেখেছি। যে আমার প্রশ্নটা হচ্ছে আপনি যদি ইউটিউবারদেরকে ডেকে নিয়ে আপনার বেডরুম দেখাতে পারেন যে মামুন কোন বিছানায় থাকতো, তাহলে হচ্ছে এই পেপারটা নিয়ে এত নাটক কেন? এই সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা ভালো কিছু শেখানোর? আমি পড়াশোনা করেছি আ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি। আর এআইবি থেকে আমি এমবিএ করেছি। লায়লা এবং প্রিন্স মামুন, ঠিক এই মুহূর্তে প্রিন্স মামুন আমাদের সাথে নেই। কিন্তু সেটি কেন নেই সেটিও দর্শক জানে। কিন্তু আপনার মুখেই শুনতে চাই, প্রিন্স মামুন আসলে নেই কেন? এই মুহূর্তে আসলে এই যে সোশ্যাল মিডিয়াতে তো সবাই জেনে ফেলেছে যে ওর সাথে আমার একটা ঝগড়াঝাটির মতো একটা অবস্থা চলছে। তো সেই কারণেই আসলে আমরা দুজন আলাদা আছি এই মুহূর্তে। ২ জন মানুষের ভালোবাসার মধ্যে ঝগড়াঝাটি থাকে। কিন্তু আপনাদের ঝগড়াঝাটিগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় পুরো জাতীয় ইস্যু হয়ে চলে আসে। এর কারণটা কি আসলে? আসলে আমাদের মধ্যে যে ঝগড়াঝাটিটা হয় এটা আ সব সংসারে যেরকম হয় সেরকমই। মানে ছোটখাটো ঝগড়া থেকেই ঝগড়া শুরু হয়। তো আমাদের লাইফটা বেসিক্যালি অনেকটাই পাবলিক হয়ে গেছে। মানে মামুন আর আমার আ পার্সোনাল লাইফের বাইরেও একটা এস্টাবলিশমেন্ট হয়ে গেছে যে আমরা কোথাও খেতে গেলেও দেখা যায় যে আ ওই যে আছে না যে পাপারাজ্জির মতো অনেকেই চলে যায় ক্যামেরা নিয়েই করে। তো দেখা যায় যে অনেকটা বেশি পাবলিক হয়ে যায়। আর ঝগড়াঝাটির ইস্যুগুলো না লোকজন অনেক বেশি হাইলাইট করে ফেলে। যখন নেগেটিভ কিছু হয় লাইফে তো তখন আরকি লোকজন ট্রাই করে যে এটা হাইলাইট করে ফেলি। ভালো কিছুও কিন্তু হয়। তো ওইটা অত হাইলাইট হয় না। ঝগড়াঝাটিটা যত হাইলাইট হয়। তো এই কারণেই আসলে কি বলবো ন্যাশন ওয়াইড হয়ে গেছে আমাদের ঝগড়াঝাটির ব্যাপারটা। আপনার সাথে মামুনের শুরুটা কিভাবে হয়েছিল? ১ম দেখা বা ১ম নক আসলে শুরুটাই কিভাবে হয়েছিল মামুনের সাথে? একটু জানতে চাই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ওর সাথে পরিচয় হয়েছে। আমি ওর ভিডিওগুলো দেখতাম। তখন করোনা পিরিয়ডে সবকিছু বন্ধ ছিল। স্কুল, কলেজ অ্যান্ড অফিস, আদালত সবকিছু বন্ধ ছিল। বাট ওদের ভিডিও বানানোটা তখন অন ছিল। তো সে বিভিন্ন অ্যাপে ভিডিও বানাইতো। লাইকি, তারপরে Instagram এই দুটোই বেশি দেখতাম। ফেসবুকে অমন অ্যাক্টিভ ছিল না ও। তো লাইকি অ্যান্ড ইনস্টাগ্রামে ওর ভিডিও বা লাইভ এগুলো দেখতাম। তো দেখে আমার ভালো লাগতো। মানে এন্টারটেইনিং মনে হয়েছিল আরকি। যেই মানুষটার শুরুটা হচ্ছিল বিনোদন দেয়ার মাধ্যমে, জি। সেইটা আপনি জীবনসঙ্গী এবং বিনোদনের সঙ্গী করে নিলেন। আসলে আ কোন ভাবনা থেকে বা কোন দূরদর্শিতা থেকে? আচ্ছা, বিনোদন থেকে যেই মানুষটার সাথে আমার পরিচয় হয়েছে, তো এটা একটা লং ওয়ে জার্নি ছিল। ওর সাথে আমার যোগাযোগ ওই ভার্চুয়াল মাধ্যমেই ছিল আরকি। সামনাসামনি দেখা হওয়ার ব্যাপারটা আমি আগাতে চাই নাই। বা রিলেশন তো পরের কথা। আমি ওর সাথে দেখা করি নাই ৩ মাস। ১ম ৩ মাস বা ফ্রেন্ডশিপের ব্যাপারও ছিল না আসলে। ওর সাথে কখনো আমার ফ্রেন্ডশিপের মতো ব্যাপারটা ছিল না। অ্যাজ এ ফ্যান আমি ওর ভিডিও দেখতাম। আর ও আমাকে টেক্সট করতো মাঝে, মাঝে বা Instagram এ ও হয়তো কল করতো। তো এভাবেই নরমাল কথাবার্তা হতো। ওকে। সেক্ষেত্রে নরমাল কথাবার্তা থেকে ভার্চুয়ালি যে যোগাযোগটা, আসলে ভার্চুয়াল থেকে বাসায় আসলো কিভাবে? এই গল্পটা একটু শুনতে চাই। আমাদের দুজনের অনেক কিছুই ডিফারেন্ট। টোটালি ডিফারেন্ট। আমরা ২ জন অ্যাবসোলিউটলি ডিফারেন্ট অ্যারিনা থেকে আসছি। তো আমার ইন্টারেস্টটা ওইভাবে ছিল না। পার্সোনাল লেভেলে নেওয়ার মতো ইন্টারেস্ট আমার ছিল না। বাট একটা জিনিস কি ও আমার সাথে ওর উইশ গুলো শেয়ার করত। ইস! আমার যদি এটা থাকতো, ইস! তুমি কি আমাকে এটা করে দিবা? এই ধরনের জিনিসগুলো ও বলত। তো তখন মনে হতো যে হ্যাঁ, এটা তো আমার সামর্থ্যের মধ্যে আছে। সো এই জিনিসটা যদি আমি ওকে পাঠাই, হি উইল মে আ মানে হি উইল ফিল কমফোর্টেবল বা হি মে লাইক ইট। তো সেই হিসেবে ওর কিছু ছোটখাটো উইশ আমি তখন ফুলফিল করার চেষ্টা করেছিলাম। তো এভাবে আস্তে, আস্তে পার্সোনাল লেভেলে চলে গেছে আরকি। আপনি তার এত ইচ্ছে পূরণ করলেন, কিন্তু আপনার একটা ইচ্ছা জীবনসঙ্গী করার, সেইটা সে পূরণ করল না। কেন? যে মুহূর্ত থেকে আমরা একসাথে থাকা শুরু করলাম বা জীবনসঙ্গীর ব্যাপারটা আমরা স্টার্ট করলাম আরকি যে লাইফের একটা লাইফে চলে গেলাম যে একসাথে আমরা প্র্যাকটিক্যালি স্টে করব। তো তখন থেকে দেখা গেছে যে একটু ডিফিকাল্টিজ ফেস করেছি সোশ্যালি ফ্যামিলিগতভাবে আমি ডিফিকাল্টিজ ফেস করেছি ডেফিনিটলি। বিকজ এটা তো একসেপ্ট করার মতো ছিল না জিনিসটা আমার এন্ড থেকে। বাট ওদের এন্ড থেকে রিলেশনটা কন্টিনিউ করার ব্যাপারে আমি সবসময় খুব সাপোর্ট পেয়েছি। মানে ওনারা আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে। আর আমাদের মধ্যে ঝগড়াঝাটি হলেও দেখা গেছে যে তার মা-বাবা আমাদেরকে মিলিয়ে দিয়েছে বা ঝগড়া থামিয়ে দিয়েছে। এটা ইনিশিয়াল স্টেজে হতো আরকি সবসময়। আপনার মতো একজন ম্যাচিউর মানুষ, আমি ম্যাচিউরই বলবো আপনাকে। সে আসলে এত কিছুর মধ্যেও এত প্রেম, এত ভালোবাসা, সেটা যদি মিথ্যাও হয়,
সেক্ষেত্রে সেই মিথ্যার মধ্যেও কেন আ দাম্পত্যের জায়গাটা স্ট্রংলি তৈরি করতে পারলেন না এবং সেটা কাগজপত্রে কেন আনতে পারলেন না? আমরা চাচ্ছিলাম যে আগে আমরা নিজেরা খুব স্টেবল হয়ে নেই এবং আমাদের আশেপাশে যারা আমাদের সাথে রিলেটেড ডেফিনিটলি ফ্যামিলি অ্যান্ড ডেফিনিটলি আমাদের সারাউন্ডিংস যে সোসাইটিটা এটা যখন আমাদের সাথে স্টেবল হয়ে যাবে তখনই আমরা জিনিসটা ডিসক্লোজ করব যে পেপার ওয়ার্ক হয়েছে কি হয়নি বা আমরা কিভাবে আছি বা কেন দাম্পত্য জীবনটা করতে পেরেছি কি পারি নাই এটা আমরা তখন করবো যাতে যখন এটা স্টেবল হয়ে যাবে তো তার আগেই দেখা গেল আমার একটা ইন্টারাপ্ট করতে চাই যে আমার প্রশ্নটা হচ্ছে আপনি যদি ইউটিউবারদেরকে ডেকে নিয়ে আপনার বেডরুম দেখাতে পারেন যে মামুন কোন বিছানায় থাকতো তাহলে হচ্ছে পেপারটা নিয়ে এত নাটক কেন? আহ, তো এটা ছিল আসলে ঝগড়ার পরবর্তী স্টেজের একটা ওর একটা স্টেটমেন্টের রিপ্লাই আমি দিয়েছি বিকজ এখানে আমাদের আমাদের যেটা বলেছিলাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই আমাদের বাসায় আসে এবং তারা জানে যে আমরা কে কোথায় থাকি যারা রেগুলার আসে তারাও জানে যে আমাদের সিচুয়েশনটা কি বা অবস্থানটা কি তো ও একটা মিথ্যা জিনিস স্ট্যাবলিশ করতে চেয়েছিল ঝগড়ার পরিপ্রেক্ষিতে তো ওটাই আমি জাস্ট ক্ল্যারিফাই করলাম লায়লার কাছে আসার তার যে হিসাব ছিল, যে ক্যালকুলেশন ছিল, সেই খাতাটা কি আপনি দেখতে পেরেছেন যে সেখানে আসলে কি ক্যালকুলেশন করে এসেছিল বা সেই ক্যালকুলেশনের জায়গায় সে কতটা বেশি সফল হতে পেরেছে? একটা ভালো লাইফ লিড করার আশাতেই কিন্তু মামুন আমাকে চুজ করেছিল ইটস নট অনলি একটা পার্সন লায়লা বিকজ একটা পার্সন লায়লা কিন্তু মামুনের মতো মানুষের কাছে অ্যাট্রাকটিভ হতে পারার কথা না বিকজ আমি খুব সাধারণ সহজ সরল অ্যান্ড সিম্পল লাইফ লিড করি আমি কোনো হাইফাই কিছু তাহলে এই গর্জিয়াস ছেলেটাকে আসলে কেন নিলেন? ওই যে বললাম যে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটা একটা বড় ব্যাপার ছিল যে সে কিন্তু হ্যান্ডেল করতে পারে সিচুয়েশনটা সে কনভিন্স করতে পারে একটা মানুষকে কনভিন্সিং পাওয়ার দিয়ে সে কিন্তু খুব মোহযুক্ত করে ফেলতে পারে তার দিকে অ্যাট্রাক্টেড করতে পারে এটা শুধু আমি না আপনি আসলে মামুনের কি দেখে কনভিন্স হয়েছিলেন? টিকটক লাইকি আহ, না ওর ব্যক্তিগত কোনো ভালো লাগা, ওর প্রেম নিবেদন? একটু ব্যাখ্যা করেন। ব্যাখ্যাটা হচ্ছে একজন ব্যক্তি মামুন কিন্তু অনেকটাই আকর্ষণীয় একজন ব্যক্তিত্ব আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে শুধু মেয়েরা ওর প্রতি অ্যাট্রাক্টেড হয় এটা না ইভেন ছেলেরাও ওর প্রতি অ্যাট্রাক্টেড হয় বিকজ ও মানুষটাই ওরকম তার মানে আপনি কি তাকে বলতে চাচ্ছেন জয় ভাই যেটা বলছিল সে গে এরকম কিছু? না আমার আমার চোখে ও ডেফিনেটলি গে না এটা জয় ভাইকেও আমি উত্তর দিয়েছিলাম বাট ওকে অনেক সমকামী লোক ওকে অনেক পছন্দ করে এবং অনেক প্রপোজাল দিয়েছে এটা আমি দেখেছি সত্যিটাই বলে দিলাম আপনাদের এই ঝগড়া কি শুধু ঝগড়ার মতোই চলতে থাকবে? না আপনারা ২ জন এখন সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিত মুখ, এই সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা ভালো কিছু শেখানোর? অবশ্যই আসলে সমাজের কাছে তো যেটা দায়বদ্ধতা প্রত্যেকটা মানুষেরই আছে এটা শুধু আমি বলে কথা না দিন শেষে লাস্ট কি ভালো কাজ করেছেন আপনারা যেটা সোশ্যাল মিডিয়াতে আসেনি? একটু শুনতে চাই। আমি এটা চ্যানেলের মাধ্যমে শোনাতে চাই মানুষকে। কারণ হচ্ছে আসলেই আমরা জানি যে নেতিবাচক বিষয়গুলো খুব সামনে আসে। কিন্তু যেটা আসার মতো বিষয় ছিল আসেনি সেটা কি? আমরা জানাই যে একটা ভালো কাজ হয়েছিল আপনাদের। ভালো কাজ যেটা হয়েছে সেটা আমরা যেহেতু খুব ব্যক্তিগত উদ্যোগে সিএসআর যেটা বলে হ্যাঁ তো সেটা আমরা আসলে খুব ব্যক্তিগত উদ্যোগে করি এবং আমি এবং মামুন কিন্তু দুইজনই একই এম রেখে বলি যে এই জিনিসটা আমরা মানুষকে প্রকাশ এই মুহূর্তে করব না কারণ হচ্ছে যে আমরা এক নাম্বার হচ্ছে এটা আমাদের একেবারেই ব্যক্তিগত উদ্যোগ দুই নাম্বার হচ্ছে যে এটাও বলার এখনো টাইম হয় নাই যখন স্ট্যাবলিশমেন্টটা একটু আমরা সুন্দর করে করতে পারবো একটা জিনিস কি আমরা ফিল করি যে আমরা যখন কনস্ট্রাকটিভ কিছু করতে যাই অনেকেই সেটা বানচাল করে দেওয়ার মতো মানে অনেকেই আছে যে এই জিনিসটা যাতে না হয় লালা আপনি একজন পরিণত মানুষ। আপনাদের নেগেটিভিটিতে যদি সোশ্যাল মিডিয়া ভরে যায় তাহলে কেন পজিটিভ বিষয়গুলো আপনারা নিয়ে আনতে চান না? ওটা কি সব আল্লাহর কাছে গিয়ে জমা দিবেন? ব্যাপারটা কি না এরকম যেটা চিন্তা বলেছি করেছেন? যে ভালো জিনিস করার সময় কিন্তু উৎসাহ দেওয়ার লোক কিন্তু অনেক কম থাকে হ্যাঁ কিন্তু যখন আপনি একটা খারাপ ফলস পজিশনে পড়ে থাকবেন বা যেমন ছোট্ট এক্সাম্পল দিই মামুনের সাথে যখন আমার ঝগড়াঝাটি হয় তখন এই ঝগড়াঝাটিটা উস্কায় দেওয়ার মতো অনেক লোকের আনাগোনা তখন হয়ে যায় আমাদের দুজনের সাইডে আরেক সাবির বিডি ইমরান বা এই ধরনের যারা আছে তাদের তারা কিন্তু মামুনের কথার বাইরে কিছু করে না এবং মামুন একটা কথা বললে সেটা স্ট্যাবলিশ করার চেষ্টা হয় সবসময় তার মানে যদি তারা এস্টাবলিশ করতে চায় যে লায়লা ভালো না,
সেটাও কি হয়ে যাবে? ব্যাপারটা এটা কি এটা এরকম? এটা মামুন যদি ওদেরকে ইশারাও করে মন দিয়ে, হুম। তাহলে এটা হয়ে যাবে। তাহলে মনে হয় কি মামুনকে নিয়ে আপনি এত উল্টাপাল্টা কথা বলেন মিডিয়ায় লাস্টের দিকে, মামুন কি এখনো এটা বলা উচিত, না ও আপনাকে এখনো ভালোবাসে? আপনার কি মনে হয়? ও আমাকে এখনো ভালোবাসে। মামুন যদি গানের সুরে আপনাকে বলে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, আপনি কি বাঁধবেন? ডেফিনিটলি না। এই ব্যাপারে মামুনের সাথে আমার একটা কথা হয়েছে, একটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই ব্যাপারে। সেটা হচ্ছে যে মামুন যখন দ্বিতীয় কোনো নারীর কাছে যাবে, তো তখন সেই মুহূর্ত থেকে সে আমাকে আর তার পাশে দেখবে না। তো সে যদি চিন্তা করে আরো একটা বিয়ে, অর্ধেকটা বিয়ে বা যাই হোক না কেন, ছেলের কাছে গেলেও সমস্যা, নারীর কাছে গেলেও সমস্যা, তার মানে আপনাকে নিয়েই থাকতে হবে, আমাকে ব্যাপারটা নিয়ে এরকম? থাকতে হবে, এটাই আমার সাথে তার, এটাই আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল রিলেশনের। এইটাই একটা কন্ডিশন ছিল আমার এন্ড থেকে, যে তুমি যাই করো না কেন কিন্তু তুমি অন্য মেয়ের কাছে তুমি যাবা না। যদি যাও তাহলে আমরা এটা এন্ড করে তারপরে তুমি যাবা। এক্ষেত্রে মামুনের কোন বিষয়টা আপনাকে খুব বেশি আঘাত করে, খারাপ লাগে মনে হয় এইটা মামুনের সবচেয়ে বাজে গুণ? আশেপাশের সবাইকে এক্সপ্রেস করতে থাকে যে লায়লার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, 4টা বছরে আমি কিছুই পেলাম না, এবং ও আমার জন্য কিছুই করে নাই। সেটা আমাকে শুধু বললে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু সে এমন এমন মানুষজনের কাছে যে বলে, মানে যাদের কোনো যোগ্যতা নাই এই কথাটা ইভেন শোনার। এবং সে আমার সাথে ঝগড়াঝাটি করার পর এমন এমন সব মানুষদের কাছে যেয়ে থাকে, এবং তাকে মানানোর জন্য ওই সব লেভেলে যে আমার ওই সব লোকদেরকে কনভিন্স করতে হয়, এবং মামুনকেও কনভিন্স করতে হয়। এই জিনিসটা আমার খুব কষ্ট দেয় আর কি, খুব পীড়া দেয়। তাহলে আমরা অন্যান্য সংসার জীবনে বা পথ চলার জীবনে যেটা শুনেছি, যে সংসার জীবনে যদি একটা সন্তান আসে তাহলে অনেক শান্ত হয়ে যায় ব্যাপারটা। আপনার কি আসলে কখনো সন্তান নেওয়ার চেষ্টা করেছেন? আগে তো নিজেরা স্টেবল হইতে হবে, আগে সন্তানের বাবাকে তো স্টেবল হইতে হবে, মাকে স্টেবল হইতে হবে, তারপরে, বিকজ একটা লাইফকে আমি নিয়ে আসবো দুনিয়াতে, এবং তার লাইফটা তো নষ্ট করার কোনো রাইট আমাদের নাই। তাহলে আপনি পড়াশোনা করেছেন কোথায় বা কোন পর্যন্ত? আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছি, আর এআইবি থেকে আমি এমবিএ করেছি। এটা ফার্স্ট আপনাকে ডাইরেক্টলি বলে দিলাম, আমি এর আগে কোনো নিউজ চ্যানেলকে বলি নাই। বিশ্ববিদ্যালয়ে যে আপনি পড়তেন কোন সাবজেক্টে পড়তেন বা? সোশ্যাল ওয়েলফেয়ার পড়েছি, সোশ্যাল ওয়েলফেয়ারে আমার অনার্স করা। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কি যাওয়া হতো, মানে ক্লাস করা হতো ঠিকঠাক হ্যাঁ, মতো? অবশ্যই, অবশ্যই করা হতো। রেজাল্ট কেমন ছিল, ছাত্রী কেমন ছিলেন? ছাত্রী নর্মালি ছিলাম, খুব খুব হাইফাই কোনো ছাত্রী ছিলাম না। একটা কথায় শুনেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চায়ের দোকানে বসে যে মানুষটা আড্ডা দেয় সেও নাকি অনেক বেশি দূরদর্শী হয়ে ওঠে, কিন্তু আপনি আসলে ব্যক্তি জীবনে কেন এরকমই রয়ে গেলেন, না দূরদর্শিতাটা প্রকাশ করছেন না, কোনটা? আমার আমার পার্সোনাল লাইফটা একেবারেই আলাদা। এডুকেশনটাও আমি আজ পর্যন্ত কোনো চ্যানেলে বলিনি অন এয়ারে। আজকে আপনার সাথে পুরো ইন্টারভিউটাতে আমার মনে হয় যে এটা একটা হাইলাইটেড টপিক হয়ে গেছে। আমার পার্সোনাল লাইফটাতে আমি দূরদর্শী ডেফিনেটলি। মামুনের ব্যাপারটা আমার পার্সোনাল লাইফের চেয়েও আলাদা। আমার ব্যক্তিগত জীবনটা আমি আসলে মিডিয়াতে আনতে চাই না। ওখানে আমি কি করি না করি বা কি, বাট এতটুকু আপনাদেরকে এনশিওর করতে চাই যে কারো প্রতি দায়িত্ববোধ বা আমার নিজেকে চলানোর ব্যাপারে, আমার পথ চলার ব্যাপারে কোনো জায়গায় আমি কখনো কম্প্রোমাইজ করি নাই। তো মামুনের ব্যাপারটা যেহেতু প্রথম থেকেই মিডিয়াতে আছে, এই সাইডটাই শুধু আপনারা দেখেন। আমার যদি লাইফটা 100% হয়ে থাকে, মামুনের যে অংশটুকু এটা হয়তো 2% বা 1%। তো ওইটুকুই আপনারা দেখছেন, বাকি 98% আপনারা দেখছেন না। দর্শক, চ্যানেলের সাথে এতক্ষণ আড্ডায় ছিল